ওয়েলকাম অল। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। এগিয়ে চলো। দেখো তোমাদের আরআরবি রেল গ্রুপ ডির যে ফার্স্ট শিফটের সম্পূর্ণ বাংলা যে জিকে ফার্স্টটা করিয়েছিলাম, এটা হচ্ছে কিন্তু সেকেন্ড পার্ট। তাই ভিডিওটিকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দারুণ দারুণ কোশ্চেন আছে এবং কোশ্চেনের উত্তর সহ ব্যাখ্যা, বিশ্লেষণ এবং কোশ্চেন রিলেটেড আরও প্রচুর পয়েন্ট কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো। আমি নতুন যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই তোমার কাছে সবার আগে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তাই চলো শুরু করি ভিডিওটি। দেখো প্রথম কোশ্চেন, দেখো যে বর্তমানে বস্তুর ড্যাশ অবস্থার কথা বলেছেন। ঠিক আছে, অর্থাৎ বর্তমানে বস্তুর কয়টি অবস্থা জানা যায়। বর্তমানে কিন্তু বস্তুর 5টা অবস্থার কথা কিন্তু জানা যায়। আমরা আগে জানি যে বস্তুর অবস্থা হচ্ছে 3টি, কঠিন, তরল আর হচ্ছে গ্যাসীয়। কিন্তু বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে কটি, বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু 5টি। ঠিক আছে, 5টি কিন্তু অবস্থার কথা জানা যায়। দেখো লাইফ সায়েন্সের একটা দারুণ কোশ্চেন। একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে কোন ক্রোমোজোম থাকে? এক্স ওয়াই ক্রোমোজোম, এক্স এক্স ক্রোমোজোম, একটি ওয়াই ক্রোমোজোম না একটি এক্স ক্রোমোজোম? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু যে একটি এক্স ক্রোমোজোম থাকে। ঠিক আছে, এটার উত্তরটা কিন্তু হয়ে যাবে। দেখো এই রিলেটেড আরও কিছু পয়েন্ট কিন্তু আমরা দেখে নেব। দেখো বলেছে যে একটি অনিষিক্ত, ঠিক আছে, মানব ডিম্বাণুতে থাকে কটি? 23টি একক ক্রোমোজোম। ঠিক আছে, কটি একক ক্রোমোজোম থাকে? 23টি একক ক্রোমোজোম। এই 23টি ক্রোমোজোমের মধ্যে 22টি হচ্ছে অটোজোম, সাধারণ হচ্ছে ক্রোমোজোম, আর একটি জৈন ক্রোমোজোম যেটি হচ্ছে এক্স ক্রোমোজোম থাকে। যেহেতু ডিম্বাণুটি কি অনিষিক্ত, তাই এটি শুধুমাত্র মাতৃপক্ষে জিন বহন করে এবং নিষিক্ত হলে পুরুষের শুক্রাণু থেকে আরও 23টি ক্রোমোজোম যুক্ত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে হচ্ছে 23টি একক ক্রোমোজোম। ঠিক আছে, আর একটা থাকে শুধুমাত্র মাতৃপক্ষে জিন বহনকারী ক্রোমোজোম, সেটা হচ্ছে এক্স ক্রোমোজোম, যেটার অ্যান্সারটা কিন্তু আগের উত্তরটাই বললাম। তারপর দেখো নিচের ক্ষেত্রে ক্ষারকের ক্ষেত্রে সত্য নয় কোনটি? এই যে নয়, এর আগের পার্টটাও আমি বলেছি যে নয়, এই যে নয়, এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সব কিছু বলে দেবে কিন্তু লাস্টে বলে দেবে নয়। তাহলে দেখো কোনটা হয়ে যাবে অ্যান্সার। 1 নম্বর দেখো, লাল লিটমাসকে নীল করে, লাল লিটমাসকে সবুজ করে, সাদে তেতো না নীল লিটমাসকে লাল করে? তার উত্তর হয়ে যাবে কিন্তু 4টা, অর্থাৎ লাল লিটমাসকে কিন্তু লাল করে। এটা হচ্ছে ক্ষারকের ক্ষেত্রে সত্য নয়। তারপরে দেখো আরও কিছু পয়েন্ট কিন্তু দেখে নেবো। দেখো ক্ষারক হলো ক্ষারীয় পদার্থ, ক্ষারক হলো ক্ষারীয় পদার্থ। এটা হচ্ছে জলে দ্রবণীয় এবং হচ্ছে ক্ষারীয় দ্রব্য কিন্তু তৈরি করে। সাধারণত ধাতব হাইড্রো অক্সাইড যেমন NaOH, KOH ইত্যাদি ধারক। এরা লাল লিটমাস কাগজকে নীল করে। ঠিক আছে, এটা কি করে? লাল লিটমাস কাগজকে নীল করে। pH এর মান 7-এর বেশি, অর্থাৎ ক্ষারীয় পদার্থের pH এর মান কিন্তু 7-এর বেশি, এটা কিন্তু খেয়াল রাখবে। দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দারুণ কোশ্চেন, অনেকবার পরীক্ষা এসেছে। সর্বাধিক নমনীয় ধাতু কোনটি? দেখো এই উত্তরটা না, এই প্রশ্নের উত্তরটা কিন্তু অপশন অনুসারে কিন্তু করতে হয়। অপশনে যেটা থাকে সেটা। দেখো প্রথম অপশন হচ্ছে তামা, রূপা, সোনা না পিতল। দেখো এখানে হয়ে যাবে কিন্তু সোনা। ঠিক আছে, সোনা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, সর্বাধিক নমনীয় ধাতু হচ্ছে সোনা, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। আর সোনা যদি না থাকে তাহলে উত্তর হয়ে যাবে সেখানে হচ্ছে তামা। এটা মাথায় কিন্তু ঢুকিয়ে নাও। এই কোশ্চেনটা কিন্তু পরবর্তীতে যদি আসে তোমাদের, তাহলে এইটা নিয়ে কিন্তু কখনোই যেন মানে অপশন নিয়ে কোনো উল্টোপাল্টা যেন না হয়। দেখো সর্বাধিক নমনীয় ধাতু হচ্ছে সোনা। সোনার কিন্তু সংকেতটা কিন্তু অনেক সময় কিন্তু পরীক্ষায় দিয়ে যায় যে সোনার সংকেত কি। ঠিক আছে, সোনার সংকেত হচ্ছে AU। AU হচ্ছে সোনার সংকেত। সোনা এতটাই নমনীয় এবং হচ্ছে দীর্ঘতম, যে 1 গ্রাম সোনা প্রায় 2 কিলোমিটার দীর্ঘ তারে রূপান্তর করা যায়। অর্থাৎ বুঝতে পারছো যে 1 গ্রাম সোনাকে 2 কিলোমিটার দীর্ঘ তার কিন্তু করা যায়, এবং 1
গ্রাম সোনা দিয়ে মাইক্রোমিটার পাতলা পাত বানানো সম্ভব? তাহলে কি দেখো মাইক্রোমিটার পাতলা পাত কিন্তু বানানো সম্ভব। তাহলে দেখো জাতীয় পেনশন প্রকল্পতে যোগ দেওয়ার সর্বোচ্চ বয়স কত? ঠিক আছে, জাতীয় পেনশন প্রকল্প মানে এনপিএস, ঠিক আছে, এনপিএসে যোগ দেওয়ার সর্বোচ্চ বয়স কত? 60 বছর, 65 বছর, 50 বছর না 45 বছর? এটা হচ্ছে 65 বছর। তারপর দেখো বলেছে জাতীয় পেনশন সিস্টেম মানে এনপিএস যোগদানের জন্য সর্বোচ্চ সময়সীমা বর্তমানে কিন্তু 70 বছর, আগে ছিল কিন্তু 65 বছর, কিন্তু বর্তমানে যদি কোশ্চেনটা আছে তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে 70 বছর। অর্থাৎ 18 থেকে 70 বছরের বয়সের মধ্যে যে কোনো ভারতীয় নাগরিক স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসকারী এনপিএসে যোগ দিতে পারেন। 2021 সালের আগস্ট মাসে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যাক্ট ডেভেলপমেন্ট অথরিটি এনপিএসে যোগদানের সর্বোচ্চ বয়সসীমা 65 থেকে বাড়িয়ে 70 বছর করেছে। তাহলে কত সালে করিয়েছে? 2021 সালে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা কিন্তু খেয়াল রেখো, কারণ এই যে যোজনা, বিভিন্ন যোজনা থেকে কিন্তু কোশ্চেন আসছে। ঠিক আছে, তোমাদের একটা আলাদাভাবে কিন্তু আমি সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যোজনা নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়ে দেবো। আর এটা হচ্ছে যে রেলের গ্রুপ ডির কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। ফার্স্ট ক্লাসটা যারা দেখোনি তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই কিন্তু সেখান থেকে দেখে নেবে, সেখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তারপরে দেখো যে 6 নম্বর কোশ্চেন, মৌল এক্স একটি অক্সাইড উৎপন্ন করে যা হচ্ছে X2O3। ঠিক আছে, X2O3 আকারে মৌল এক্স সম্ভবত পর্যায় শ্রেণীর ড্যাশের সাথে একই শ্রেণীতে থাকবে। তাহলে কোনটা কিন্তু একই শ্রেণীতে থাকবে? সোনা, হীরা, সিলিকন না অ্যালুমিনিয়াম? এটা হচ্ছে উত্তর হয়ে যাবে কিন্তু অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কিন্তু এই পর্যায় সারণীর কিন্তু এই শ্রেণীতেই থাকবে। তারপরে দেখো যে চাপ সমান সমান কি, এই কোশ্চেন কিন্তু আমি প্রথম ক্লাসে কিন্তু করিয়েছি এবং সেখান থেকে টোটাল যে ডিটেলস দিয়ে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু এসেছে, অর্থাৎ এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো চাপ সমান সমান কি, ঘাত বাই আয়তন, আয়তন বাই ঘাত, না আয়তন ইন্টু ঘাত, না আয়তন প্লাস ঘাত? উত্তর হয়ে যাবে ঘাত বাই আয়তন, অর্থাৎ 1 নম্বরেরটাই কিন্তু সঠিক উত্তর। তারপর দেখো আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ কত? 80 ডিগ্রি হলে তাহলে আপতন কোণ কত? ঠিক আছে, মধ্যবর্তী কোণ কত? 80 ডিগ্রি। তাহলে উত্তর হয়ে যাবে দেখো 1 নম্বরটা 90 ডিগ্রি, 80 ডিগ্রি, 40 ডিগ্রি না 50 ডিগ্রি? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু 40 ডিগ্রি। দেখো কীভাবে হচ্ছে কিন্তু সেটাও দেখে নেব। দেখো এখানে কি বলেছে যে আপতিত রশ্মি প্লাস ও প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ সমান সমান হচ্ছে আপতন কোণ প্লাস হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলন কোণ সমান সমান কি? আপতন কোণ। তাহলে প্রতিফলন কোণ যদি ধরো এক্স হয়, তাহলে আর আপতন কোণ যদি এক্স হয়, তাহলে এক্স সমান সমান কত হচ্ছে? ওটা 80 ডিগ্রি। ঠিক আছে, মানে যে প্রতিফলন এবং মধ্যবর্তী কোণ বলেছিল 80 ডিগ্রি। ঠিক আছে, যদি আমরা অঙ্কের নিয়মে করি তাহলে কত? 2x ইজিক্যাল টু কত? 80। তাহলে x ইজিক্যাল টু এখানে কত হয়ে যাবে? 80/2। যদি কাটাকাটি করো 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 40 ডিগ্রি উত্তর ছিল, তাহলে 40টা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর দেখো 9 নম্বরে, যখন একটি বস্তু একটি অভিন্ন গতির সঙ্গে চলন্ত হয় তখন বস্তুর ত্বরণ কত? দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় আসছে, রিপিট কোশ্চেন। দেখো কি হয়, ত্বরণ ধনাত্মক হয়, ঋণাত্মক হয়, শূন্য হয় না অভিন্ন হয়? অবশ্যই কিন্তু শূন্য হয়। কারণ কি? কারণ আমরা ত্বরণ মানে আমরা কি জানি? দেখো ত্বরণ মানে বস্তুর গতির পরিবর্তনের হার বুঝি, কিন্তু অভিন্ন গতি মানে বস্তুর গতি পরিবর্তিত হচ্ছে না, অর্থাৎ বস্তুর গতিটা কিন্তু একই রকম থাকছে, অর্থাৎ বস্তুর বেগ কিন্তু এখানে হচ্ছে ধ্রুবক হয়ে যাচ্ছে, তাই কিন্তু ত্বরণ কিন্তু এখানে থাকবে না, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। তারপরে দেখো হাইড্রোজেনের ঋণাত্মক পরমাণুর গঠন কোনটির সাথে সদৃশ? সদৃশ মানে একই রকম। ঠিক আছে, 10 নম্বর কোশ্চেন, দেখো হ্যালোজেন না ক্ষারীয় মৃত্তিকার ধাতু না ক্ষারীয় ধাতু না নিষ্ক্রিয় ধাতু? উত্তর হয়ে যাবে কিন্তু ক্ষারীয় ধাতু। 3 নম্বর এটা কিন্তু সঠিক উত্তর। দেখো হাইড্রোজেনের ঋণাত্মক পরমাণুর গঠন হিলিয়ামের সঙ্গে কিন্তু সদৃশ, মানে হিলিয়ামের সাথে কিন্তু এটার মিল আছে। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন, ড্যাশ হলো অ্যাসকারিসের সাধারণ নাম। তাহলে ড্যাশ হলো অ্যাসকারিসের সাধারণ নাম, তাহলে
কিসে অ্যাসকারিসের সাধারণ নাম কিসের? কেঁচো, ফিতাকৃমি, পিনাওয়ার না গোলকৃমি? দেখো এটার উত্তর হয়ে যাবে কিন্তু 4 নম্বর হচ্ছে গোলকৃমি। গোলকৃমির কিন্তু অ্যাসকারিয়াস কিন্তু দেখা যায়, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। তারপরে দেখো অ্যাসকারিয়াস সম্পর্কে কিছু তথ্য আমরা অবশ্যই দেখে নেব। দেখো অ্যাসকারিসের সাধারণ নাম হলো কিন্তু গোলকৃমি, রাউন্ডওয়ার্ম, ঠিক আছে। এটি একটি এক প্রকার পরজীবী কৃমি যা মানুষের অন্ত্রে বাস করে এবং অ্যাসকারিয়াসিস রোগের সৃষ্টি করে। তাহলে যে গোলকৃমিটা কী রোগ সৃষ্টি করে? গোলকৃমিটা কিন্তু অ্যাসকারিয়াসিস নামক এক রকমের রোগ এটা কিন্তু সৃষ্টি করে। এটা একটা পরজীবী কৃমি যা হচ্ছে মানুষের কোথায় বসবাস করে? অন্ত্রে। তারপরে দেখো নৈনিতাল ঝিল কোন রাজ্যে অবস্থিত? যেরকম নৈনিতাল বা হচ্ছে নৈনিতাল কোথায় অবস্থিত? দেখো কোন রাজ্যে? বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ না উত্তরাখণ্ড? উত্তর হয়ে যাবে কিন্তু উত্তরাখণ্ডে কিন্তু অবস্থিত। দেখো নৈনিতাল হ্রদকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। মুরলিতাল যেটা হচ্ছে হ্রদের উত্তর অংশ এবং হচ্ছে তল্লিতাল এটা হচ্ছে হ্রদের দক্ষিণ অংশ, অর্থাৎ দুটো ভাগে কিন্তু ভাগ করা যায়। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেন যেটা বললাম যে নৈনিতাল সেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার লেক, অর্থাৎ স্বচ্ছ জলের কিন্তু হ্রদ। তারপরে দেখো ভর সমান দেখো কোনটা বাই কি, এই জিনিসটা নিয়ে কিন্তু তোমার একটা স্পেসিফিক একটা ভিডিও কিন্তু আমি বানিয়ে দেবো পল সায়েন্স থেকে, যে কোনটা বাই কি, কোনটা বাই ভর বাই কি। এখানে দিয়েছে ভর বাই কি, এর আগের কোশ্চেনেও আমি করেছি, সেই জন্য তোমাদের কিন্তু ফার্স্ট পার্টটা অবশ্যই মাস্ট করে দেখতে হবে তোমাদের। আর এইগুলোই কিন্তু তোমরা নোট ডাউন করো, এখান থেকে কিন্তু কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। দেখো ভর সমান কি হচ্ছে? সময় বাই কাজ, না কাজ বাই সময়, বা সময় ইন্টু কাজ, না সময় প্লাস কাজ? তাহলে এটার উত্তর হয়ে যাবে কিন্তু কাজ বাই সময়, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখলাম যে ভরের এসআই একক, ঠিক আছে, ভরের একক দেখে নিই, দারুণ কোশ্চেন। দেখো ভরের একক হচ্ছে এসআই একক হচ্ছে কিলোগ্রাম মানে কেজি, ছোট একক হচ্ছে গ্রাম বা হচ্ছে মিলিগ্রাম, বড় একক হচ্ছে টন, অর্থাৎ সবচেয়ে বড় একক হচ্ছে ভরের কিন্তু টন। ভরের বৈশিষ্ট্য দেখো একটি সর্বদা ধ্রুবক, ভর হচ্ছে কনস্ট্যান্ট, স্থান বা অভিকর্ষ পরিবর্তনে ভর পরিবর্তন হয় না, ঠিক আছে, বা অর্থাৎ স্থান মানে এখান থেকে আমি 5 কেজি ভরের বস্তু যদি মেরু অঞ্চলে নিয়ে যাই সেটা কিন্তু 5 কেজি থাকবে, ঠিক আছে। মানে ভর এটা কিন্তু ওজন নয়, ভর হচ্ছে একটি ভৌত রাশি, ভর ভেক্টর নয়, ভর হচ্ছে একটি স্কেলার রাশি। দেখো তোমাদের ভেক্টর রাশি এবং স্কেলার রাশি এই জিনিসটা থেকে কিন্তু দারুণ কোশ্চেন আছে। তোমাদের এখানে একটা ছোট্ট টপিক বলে দিচ্ছি, মাত্র 6টা জিনিস তোমাদের মনে রাখতে হবে। এই 6টা হচ্ছে ভেক্টর রাশি, বাদবাকি যা আছে সব হচ্ছে স্কেলার রাশি। সেটা হচ্ছে সরণ, ওজন, বেগ, বল, ত্বরণ, ভরবেগ, এই 6টা। তাহলে কি? সরণ, ওজন, ঠিক আছে, বেগ, বল, ত্বরণ, ভরবেগ, এই 6টা জিনিস তোমরা মনে রাখো। এই 6টা হচ্ছে ভেক্টর রাশি, বাদ বাকি যা আছে সবই স্কেলার রাশি। তারপরে দেখো নিবেশিত ম্যারিস্টেম কোথায় দেখতে পাওয়া যায়? পাতার অগ্রভাগে, পাতার নিচে, মূলে, না উদ্ভিদের ছালে? এটা হচ্ছে পাতার নিচে কিন্তু দেখা যায়। নিবেশিত ম্যারিস্টেম পাওয়া যায় পারিভ্রম্য ও অন্তস্থ কোটেক্সে। তারপর দেখাও যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভরের তুলনায় অনেক বেশি মৌলিক। সেটা হচ্ছে কি? হোবেরাইন, ম্যান্ডেলিভ, নিউল্যান্ড, না মোসলে? এটার উত্তর হয়ে যাবে কিন্তু ম্যান্ডেলিভ, এটা সঠিক অ্যান্সার। তারপরে দেখো হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি? দেখো কুলু, মান্ডি, মানালি, না ধর্মশালা? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু ধর্মশালাকে কিন্তু বলা হয় হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী। তারপরে দেখো হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী হলো ধর্মশালা। 2017 সালে হিমাচল প্রদেশ সরকার শীতকালীন রাজধানী হিসাবে ধর্মশালাকে ঘোষণা করা হয়। তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে ধর্মশালা যে রাজধানী সেটা কেমন রাজধানী, মানে কোন সময়ের রাজধানী? সেটা হচ্ছে কিন্তু শীতকালীন রাজধানী। আর গ্রীষ্মকালীন যেটা রাজধানী সেটা হচ্ছে কিন্তু সিমলা, ঠিক আছে, সিমলায় হচ্ছে কিন্তু গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে সিমলা, আর এই ধর্মশালা হয়ে গেল কিন্তু শীতকালীন রাজধানী। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন, কোন প্রকারের জনন প্রক্রিয়া শুধুমাত্র একটি জড়িত থাকে? দেখো উত্তরটা হচ্ছে যে জনন প্রক্রিয়া শুধুমাত্র একটি জড়িত থাকে তাকে
অলিঙ্গ জনন বলা হয়। অলিঙ্গ জনন, এই ধরনের জনন সাধারণত এককোষী প্রাণী যেমন অ্যামিবা এবং কিছু উদ্ভিদে দেখা যায়। তাহলে এককোষী প্রাণীতে কিন্তু এই অলিন্দ জনন কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে দেখো এই ছিল তোমাদের কিন্তু আজকের কিছু ইম্পর্টেন্ট তোমাদের রেলের যে প্রিভিয়াস ইয়ার 2018 সালে সেটা কিন্তু করিয়ে দিলাম। দেখো এখানে আমি অনেক কোশ্চেন বাদ দিয়েছি, সেগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তো আর প্রতি বছরই কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তোমাদের যখন এক্সাম একদম কাছাকাছি চলে আসছে আমি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই ক্লাস করিয়ে দেবো। সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে সমস্ত জিকের অ্যান্সারগুলো কিন্তু আমি করিয়ে দিলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। জাস্ট ওয়ান স্টেপ এগিয়ে চলো। সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।